24-এর গণ অভ্যুত্থানেও সামরিক বাহিনী যদি শেষ পর্যন্ত জনগণের কাতারে এসে না দাঁড়াতো, তাহলে দেশে গৃহযুদ্ধ লেগে যেত, রক্তপাত হতো, ওই দক্ষিণ আফ্রিকার বিভিন্ন ব্যর্থ সংঘাতপূর্ণ রাষ্ট্রের তালিকায় বাংলাদেশের নামও যুক্ত হতো। বন্ধুগণ, আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, অগস্টেই এই আল-রাজির সামনে মঞ্চ করে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রোগ্রাম করেছিলাম, জেলায় জেলায় প্রোগ্রাম দিয়েছিলাম। এই বছরের 5ই ফেব্রুয়ারিও প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকদের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি, লুটপাটকারীদের বিচার এবং সম্পদ বাজেয়াপ্ত সহ 5 দফা দাবিতে স্মারকলিপি দিয়েছিলাম। 19শে ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল করেছিলাম। কোন রাজনৈতিক দলের আওয়াজ পাওয়া যায় নাই, কোন রাজনৈতিক দল কথা বলছে না। আমরা বারবার বলেছিলাম আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান পরিষ্কার করুন। এখন এই রোজার দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের স্লোগানের রেফারেন্স টেনেই বলতে হচ্ছে সব শালারা বাটপার। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের ক্যাম্পাস সঠিকভাবে যেন নির্মাণ হয়, সেই কারণে ওই বাটপার প্রতারক বিভিন্ন গোষ্ঠীর কাছ থেকে কাজ সেনাবাহিনীর কাছে দেওয়ার জন্য যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তারা স্লোগান দিয়েছিল সব শালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার। তো এই রাজনৈতিক এই পট পরিবর্তনের পরেও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল ভোটের কথা চিন্তা করে আওয়ামী লীগের কালো টাকা পেতে ভিতরে ভিতরে গোপনে গোপনে আওয়ামী লীগকে প্রোটেক্ট করছে, আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিচ্ছে। আজকে বিপ্লবের কাণ্ডারি বলে যে সমস্ত ছাত্র নেতারা পরিচিত, তাদের মন্ত্রণালয়ের সচিব থেকে বিভিন্ন দপ্তরেও এই ফ্যাসিবাদের দোসর যারা 24 এমপি নির্বাচন করেছে তারাও দায়িত্ব পালন করছে। আমি জানতে চাই যুবক্রিয়া উপদেষ্টার কাছে, বাফুফের সহসভাপতি জাইদি রেডিয়ান ফার্মার আওয়ামী লীগের ফ্যাসিবাদের দোসর 24-এ নির্বাচন করেছে, সে কিভাবে বাফুফের সহসভাপতি হয়? এইটা তো বিপ্লবের ঠিকাদার দাবি করে ছাত্র নেতাদের মন্ত্রণালয়। তার মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম আওয়ামী লীগের নিয়মিত সুবিধাভোগী ছিল। এইভাবে অন্তত 15 জন সচিব আছে যারা আওয়ামী লীগের আমলে নিয়মিত সুবিধাভোগী ছিল। তারা সচিব হচ্ছে, ছাত্র সমন্বয়করা বিভিন্ন জনের বিষয়ে তদবির করে তাদেরকে পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে, আর দোষ দিচ্ছে আর্মি আর সরকারের। মানে অনেকটা এই আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না। অনেকটা এখন পরিস্থিতি দাঁড়িয়েছে আঙ্গুর ফল না খেতে পেরে টক। সরকারের কাছ থেকে সুবিধা নিয়ে সরকারের উপরে তারা খবরদারি জারি করে পার্টি গঠন করে তারা আজকে হাসিনার মতো আরেকটা ফ্যাসিস্ট পার্টি হতে চায়। সেই কারণে আজকে তারা আর্মি নিয়ন্ত্রণ করতে চায়, পুলিশ নিয়ন্ত্রণ করতে চায়, রাজনীতিবিদদের মধ্যে বিভাজন তৈরি করতে চায় এবং দেশে নৈরাজ্য তৈরি করতে চায়। এবং তাদেরকে সহযোগিতা করছে কিছু তথাকথিত বুদ্ধিজীবী এবং তথাকথিত বিপ্লবী নামে কিছু হঠকারী লোকজন। আপনারা দেখবেন, ন্যারেটিভগুলো দেখবেন, বয়ান দেখবেন, বক্তব্য ফলো করবেন। আমরা বলছিলাম ছাত্র জনতা, সামরিক বাহিনী, পুলিশ প্রশাসন, সমস্ত জনগণ অন্তত একটা পর্যায়ে এক বিন্দুতে এসে মিলিত হয়েছে বিদায়ী এই গণ অভ্যুত্থান সফল হয়েছে। গণ অভ্যুত্থানে যে প্রক্রিয়ায় হোক, যেভাবেই হোক, সেনাবাহিনী জনগণের পাশে এসে দাঁড়িয়েছে এবং সেনাবাহিনীর এই গৌরব উজ্জ্বল ভূমিকা ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনও যদি দেখেন, এই ২৪-এর গণ অভ্যুত্থান দেখেন, সবসময় তারা শেষ পর্যন্ত দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জনগণের পাশে ছিল। ৭৫-এ
7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমান মুক্ত না হলে বাংলাদেশ যেমন একটা সংকটে পতিত হতো, 90-এ জেনারেল নুরুদ্দিন সাহেব যদি এরশাদ সাহেবকে সরি মিস্টার প্রেসিডেন্ট, আমরা জনগণের বুকের উপরে পাড়া দিয়ে আপনাকে ক্ষমতায় রাখতে পারবো না, এই কথা যদি না বলতেন, 90-এও ডিফিকাল্ট ছিল গণ অভ্যুত্থান ঘটনাটা। 24-এর গণ অভ্যুত্থানেও সামরিক বাহিনী যদি শেষ পর্যন্ত জনগণের কাতারে এসে না দাঁড়াতো, তাহলে দেশে গৃহযুদ্ধ লেগে যেত, রক্তপাত হতো, ওই দক্ষিণ আফ্রিকার বিভিন্ন ব্যর্থ সংঘাতপূর্ণ রাষ্ট্রের তালিকায় বাংলাদেশের নামও যুক্ত হতো। তাহলে কেন গণ অভ্যুত্থানের পরে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করা হচ্ছে? এবং দুই একজন বুদ্ধিজীবী নতুন নতুন টার্ম ইউজ করে ছাত্র জনতা সৈনিকদের অভ্যুত্থান, মানে এইখানে আর্মির কোনো অফিসার ভূমিকা রাখে নাই, সৈনিকদেরকে এখানে টেনে এনে একটা বিভাজন তৈরি করছে। এরা ওই 75-এর মতো আরেকটা হটকারী গ্রুপ যারা দেশে নৈরাজ্য তৈরি করতে চায়।